ভালো লাগবে এই জন্য দিচ্ছি, তোমাদের পড়তেছো না। তাহলে দেখো আজকে আমরা যেটা টপিক পড়বো সেটা হলো আমাদের এখানে রক্তবাহিকা, আর এখানে কি বলতো হার্ট বা মানব হৃৎপিণ্ড, ঠিক আছে। এটা শুরু করব। তো রক্তবাহিকা বলতে কি বোঝায় বুঝতেই পারতেছো, রক্তকে যে বহন করে নিয়ে যায় সে হলো রক্তবাহিকা, নাকি সহজ টপিক। তো রক্তবাহিকা কয় ধরনের আমরা কিন্তু এটা সবাই জানি। কয় ধরনের? ধমনী শিরা, আর একটা আছে কৌশিক জালিকা, 3 ধরনের। ওকে, ধমনী শিরা এবং কৌশিক জালিকা, আরও কিছু ধমনী আছে তাদেরকে বলি আমরা করোনারি আর্টারি, ঠিক আছে, এটা পরে দেখবো। তো মেইনলি 3 ধরনের, ঠিক আছে। যে সকল নালিকার মাধ্যমে রক্ত সংবাহিত হয়, মানে কি রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসে, সেগুলোকে কি বলা হয়? রক্তবাহিকা বলা হয়। সংখ্যাটা মনে রাখতে হবে। তাহলে যে সকল নালিকার মাধ্যমে রক্ত সংবহিত হয়, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে যায় এবং দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে চলে আসে, তাকে কি বলা হয়? রক্তবাহিকা বলা হয় থাকে। ওকে, তো আকার আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকা হলো 3 ধরনের। একটা হলো ধমনী, শিরা, কৌশিক জালিকা। ওকে, তাহলে ধমনী বা আর্টারিস এগুলো কি? এইগুলো হলো আমাদের শরীরে ডিপলে থাকে, মানে গভীরে থাকে, যেগুলো মোটা থাকে, অর্থাৎ হাড় থেকে রক্ত সারা দেহে পৌঁছায় দেয় যারা, তাদেরকে বলি আমরা ধমনী। যে সকল বাহিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বাহিত হয় সেগুলোকে কি বলা হয়? ধমনী। তোমরা জানো তো এগুলো, নাকি? ওকে, এক্ষেত্রে দেখো পালমোনারি ধমনী হলো কি ব্যতিক্রম। কে ব্যতিক্রম? একটু পরে বলতেছি কেন ব্যতিক্রম। ওকে, তাহলে দেখো এটি পালমোনারি ধমনী চেনো? আচ্ছা, তাহলে তো চেনো। তাহলে এটি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়। তাহলে দেখলাম আমরা ধমনীর মেনলি কাজ হলো যে, মানে সহজ করে বলি, ধমনী কাদেরকে বলা হয়? যারা হাড় থেকে বের হয়। যে সকল নালীকে হাড় থেকে বের হবে তারা হলো ধমনী, আর যারা হাড়ে আসবে তাদেরকে বলা হয় শিরা। ঠিক আছে, তো মেনলি ধমনীর কাজ হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু কিছু ধমনী আছে তারা ব্যতিক্রম, তাদেরকে বলি আমরা পালমোনারি। কেন পালমোনারি বলি? পালমোনারি মানে হলো ফুসফুস, অর্থাৎ যারা ফুসফুসে যায় তাদেরকে বলি আমরা পালমোনারি ধমনী। এবং যে সকল শিরা আবার ফুসফুস থেকে আসে তাদেরকে আমরা বলি কি? পালমোনারি শিরা, ঠিক আছে। অর্থাৎ পালমোনারি মানে ফুসফুসের সাথে সম্পর্কিত ধমনীকে বলি আমরা পালমোনারি শিরা, পালমোনারি ধমনী। এবং ফুসফুসের সাথে সম্পর্কিত শিরাকে বলি আমরা পালমোনারি শিরা। এদের কাজটা একটু উল্টা, ধমনীটা করবে কার্বন ডাইঅক্সাইড আর শিরাটা করবে হলো অক্সিজেন। ওকে, এইটুকু মনে রাখলে হবে। ধমনী প্রাচীর 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? ধমনী প্রাচীরও 3 স্তর বিশিষ্ট, শিরার প্রাচীরও 3 স্তর বিশিষ্ট, হার্টের প্রাচীরও 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। অর্থাৎ এই যে সার্কুলেশন সম্পর্কিত যত কিছু আছে এখানে সবই 3 স্তর বিশিষ্ট। ওকে, তাহলে দেখো যোজক টিস্যুতে গঠিত বাইরের স্তরের নাম হলো টিউনিকা অ্যাডভান্টেসিয়া বা টিউনিকা এক্সটার্না। এক্সটার্নাল মানে কি? বাইরের না, এক্সটার্না মানে বাইরের। তাহলে টিউনিকা অ্যাডভান্টেসিয়া বা টিউনিকা এক্সটার্না। এবং পেশিতন্তু দেখো বাইরে এটা একদম এটা মলিনের মতো হতে পারে, ভেতরটা হলো পেশিতন্তু নির্মিত। পেশি হার্টের ক্ষেত্রে দেখবা মাঝেরটা হলো পেশিমহুল, বুঝছো, মাংস পেশিমহুল। এবং পেশিতন্তু নির্মিত মাঝের অংশটা হলো টিউনিকা মিডিয়া। তাহলে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া। তাহলে ভেতরটা কী হবে? ইন্টিমা, ইন্টারনাল বা ইন্টিমা। ভেতরটা হলো এন্ডোথিলিয়াম বা ভেতরের যে কাভারিং গঠিত। অন্তঃস্তর হলো টিউনিকা ইন্টিমা। তাহলে সহজ করে যদি বলো টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া আর টিউনিকা হলো ইন্টিমা। তাহলে এক্সটার্না ইন্টিমা, এক্সটার্না মিডিয়া ইন্টিমা, এক্সটার্না মিডিয়া ইন্টিমা। তাহলে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। ওকে, এখন কথা হলো ধমনী প্রাচীরটা খুবই কী হয়? পুরো হয়, দৃঢ় হয়, স্থিতিস্থাপক হয় এবং স্থিতিস্থাপক হয়। এখন কথা হলো কেন এমন হবে? কারণ দেখো একটা হাড় যদি দেখো তুমি এখানে হার্ট দেখো, হার্ট কিন্তু অনেক পাম্প করে রক্ত পাঠায় দেয় না পুরা দেহে। দেখছো এই ছোট্ট একটা মেশিন পুরা দেহের মধ্যে রক্ত পাঠাই দিতে হবে। এবং দেখো নিচের দিকে না হয় গেল, নিচের দিকে কি গ্র্যাভিটির কারণে যাবে, তাই না? তারপর নালীর ভেতরে একটা জিনিস পানি বা কিছু একটা প্রেরণ করতে হবে, পাঠাই দিতে চাপ তো অবশ্যই দিতে হবে, তাই না? আসলে যাবে, প্রচণ্ড একটা চাপের প্রয়োজন। নিচের দিকে তারপর ধরলাম যে একটু চাপ দিল, নিচের দিকে চলে গেল, গ্র্যাভিটির কারণে নিচের দিকে গেল, ঘুরে গেল, নিচের দিকে গেল, চলে গেল। বাট এর উপরের দিকে দেখো হার্ট হলো আমাদের বুকে, যেতে হয় কোথায়? মাথায়, ঘাট দিয়ে মাথায় যেতে হয়। উপরের দিকে যাওয়া কি কম কথা নাকি? প্রেশার দিতে হবে উপর দিয়ে,
গ্র্যাভিটির বিপরীত দিকে না, মানে কি মহাকর্ষ বলের বিপরীত দিকে না, অভিকর্ষ বলের বিপরীত দিকে। তাহলে অভিকর্ষ আর মহাকর্ষ বলের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস, শুধুমাত্র এখানে আমরা প্রসঙ্গ আলাদা, ঠিক আছে, কিন্তু দুইটা একই জিনিস, দুটোই বল নির্দেশ, দুইটাই একই জিনিস এবং একই জিনিস। শুধু আমরা বলতেছি এখানে যে আসো না, যে তোমরা কি, তোমরা থাকো মেসে, কেউ থাকে হলে, সেটা এরকম, মানে অবস্থানের উপরে পার্থক্য করে শেষ। অর্থাৎ পৃথিবীর সাথে হলে এটা আমরা বলতেছি এক্সট্রা একটা নাম দিয়ে অভিকর্ষ বলতেছি, আসলে এটা কি মহাকর্ষ, অর্থাৎ সবাই মহাকর্ষ। তাহলে দেখো উপর দিকে পাঠাইতে গেলে কিন্তু হার্টকে অনেক পরিমাণ কি দিতে হয়, ফোর্স দিতে হয়। তাহলে পাঠাইতে গেলে ফোর্স দিতে হয়, কিন্তু আসতে গেলে ফোর্স দিতে হয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে, মানে একটা কিসের নেগেটিভ প্রেশারের কারণে, নেগেটিভ প্রেশারের কারণে। মনে করে যে একটা বলের মতো আছে, যেগুলো মনে করো রাবারের মতো, চাপ দিলা আবার ফুলে যাবে, চাপ দিলে কি ছুটে যাবে, ছেড়ে দিলে কি ফুলে যাবে না। ওরকম একটা নিয়ে দেখবা যে এখানে তুমি একটা জিনিস নিলা, এর পাইপ আছে লাগানো আছে এবং বাইরের ক্যাভিটিটা ক্লোজ, ঠিক আছে। এবং এখানে চাপ দিলে, এখানে তরল ছিল, এখানে চাপ দিলে কি হবে, এই তরলগুলো দিকে চলে যাবে না, আবার ফিরে আসবে, চলে যাবে। এবং যখন এটা ছেড়ে দিবা তখন কি করবে, তরলগুলো অটোমেটিক চলে আসবে না, ফোর্স দিতে হবে। তার মানে বুঝলা, তাহলে চাপ দিতে হয় কখন, আমাদের বল দিতে হয় কখন, পাঠাইতে। তাহলে তুমি যখন পাঠাচ্ছ তখন বল প্রয়োগ করতেছো, তার মানে তার গতিটা বেশি। গতি যখন একটা পাইপের ভেতর দিয়ে যখন অধিক বেগে সজোরে কোনো একটা কিছু যাবে, সেই পাইপটাকে মোটা হতে হবে না পাতলা হতে হবে, মোটা হতে হবে, পুরো হতে হবে, স্থিতিস্থাপক হতে হবে, তাই না। এই জন্য ধমনী প্রাচীর কি বলতো, ধমনী প্রাচীর হলো পুরো স্থিতিস্থাপক। দেখো বেশ পুরো থাকবে, দৃঢ় থাকবে, স্থিতিস্থাপক। ওকে, তাহলে অটোমেটিক বুঝতে পারতেছো তাহলে কি হবে, শিরার ক্ষেত্রে উল্টো হবে, তাই না। এবং এইটা লুমেনটা একটু কি হয়, কম হয়, লুমেনটা একটু কম হয়, কম হলে কি হবে, স্পিড বেশি হয় না, তাই না। পুরো হলে কি হবে, লুমেন ছোট হবে না। লুমেন মানে কি, ভেতরের ক্যাভিটিটা, ক্যাভিটি বোঝো না, ভেতরের খবরটা, ভেতরের ফাঁকা জায়গাটা, পাইপের ভেতরের জায়গাটা, ঠিক আছে। ওকে, তাই এখানে দেখো তাহলে ধমনী ক্রমশ শাখা প্রশাখায় বিভক্ত হয়ে, দেখো এই ধমনী কি হলো, শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কি তৈরি করে, জালিকা তৈরি করে, তাদেরকে আমরা বলি কৈশিক জালিকা। ওকে, অবশেষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র রক্তজালক বা কোষিক জালিকায় সমাপ্তি হয়। এভাবে ধমনী হৃৎপিণ্ড থেকে শুরু করে কোষিক জালিকায় শেষ হয়। ওকে, এরপরে দেখো ভেইন বা শিরা, যে সকল রক্তবাহিকার মাধ্যমে সাধারণত কার্বন ডাইঅক্সাইড রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে বহন করে আসে, সেগুলোকে কি বলা হয়, শিরা বলা হয়। এক্ষেত্রে পালমোনারি শিরা ব্যতিক্রম, বুঝতেই পারছো, এটি ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হার্টে নিয়ে আসে। আমরা আরও এগুলো ডিটেলস পড়বো সামনে। শিরা প্রাচীর কি ধমনীর অনুরূপ 3 স্তর বিশিষ্ট হলেও প্রাচীর কি হবে, পাতলা হবে, নরম হবে, কিন্তু স্থিতিস্থাপক না। তাহলে সবগুলো কি বিপরীত না, সবগুলো বিপরীত তো নাকি, সবগুলাই বিপরীত, পাতলা, নরম এবং অস্থিতিস্থাপক। ওকে, এদের নালিকা গহ্বর কি হবে, লুমেন কি হবে, বড় হবে না ছোট হবে, বড়, সব উল্টা না, বড় হবে। ধমনীর প্রান্তের কোষিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে কি করবে, শিরা এবং পরে বড় শিরা, প্রথম উপশিরা দেন হবে পরে বড় শিরা গঠন করে। এই দেখো এই যে এবার কি ধমনী প্রান্তের শিরা, এইগুলো আবার একত্রিত কি তৈরি করে, উপশিরা, তারপর শিরা, তারপর বড় শিরা, বুঝতো। ওকে, ঠিক আছে। তারপরে এগুলো কোথায় চলে যাবে, হার্টে রক্ত নিয়ে যাবে। এখন হলো রক্তজালক বা কোষিক জালিকা, শুধুমাত্র এক স্তর বিশিষ্ট এন্ডোথিলিয়ামে গঠিত সূক্ষ্মাতি সূক্ষ্ম রক্তবাহিকা বা প্রশাখা ধমনী বা শিরার সংযোগস্থলে জালিকার কারে বিন্যস্ত, সেগুলোকে কি বলা হয়, রক্তজালক বা কোষিক জালিকা বলা হয়েছে। এগুলো ডিফিনেশন আসবে না, তাহলে বুঝলো তো এটা খুবই পাতলা, এটা তো খুবই ছোটো, দেখুন না একদম পাতলা, এটা আমাদের স্কিনে থাকে, ত্বকে, বুঝছো, স্কিনে। হ্যাঁ, এন্ডোথিলিয়াম হলো ভেতরের প্রাচীর, বুঝছো, কাভারিং। ওকে, কোষিক জালিকার রক্ত এবং টিস্যু রসের মধ্যে ব্যাপন ক্রিয়ায় খাদ্য, সার, শ্বসন বায়ু এবং রেশন দ্রব্য ইত্যাদি আদান প্রদান ঘটে, ঠিক আছে। অর্থাৎ এই কোষিক জালিকাগুলো একদম কোষের সংস্পর্শে আসে, কি সংস্পর্শে, কোষের বা টিস্যুর সংস্পর্শে আসে। এই যে এখানটা কিন্তু দেখো দেখা যায় কিছু কি, এখানটা কি আছে, কোষিক জালিকা আছে, ঠিক আছে।
কোষিক জালিকা আছে, রক্ত তো কোষিক জালিকার মাধ্যমে দিয়ে কোষে কোষে আসে, ঠিক আছে? বুঝতে পারছো? কাটলে যে রক্ত পড়ে এটা কোথা আগার? কোষিক জালিকা। ধমনী বা শিরা কাটলে তো একদম অবস্থা খারাপ, বন্ধ হবে না সহজে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই যে হলুদ, এই যে কি সবুজ কালার দেখতে পাচ্ছ না? রং আবার কি? সবুজ কালার এগুলো রক্তনালিকা, রক্তনালিকা। সবুজ কালার এগুলো রক্তনালী, বুঝছো? এগুলো হলো শিরা, এগুলো সেই বলতে হবে, এগুলো হলো শিরা, বুঝছো? মানে ভেইন বা শিরা। এগুলাতে কি হয় যে করা হয়, ক্যানুলা করা হয়, বুঝছো? বা যে স্যালাইন দেওয়া হয় না, এগুলাতে দেওয়া হয়। রক্তটা কি কথা? এই যে আছে না, এই যে দেখা যাচ্ছে না উপরে একটা ভেসলো, এটা কি রক? এটাকে রক বলতে পারো, এটা না হলে টেন্ডন। হ্যাঁ, এটা এক ধরনের টেন্ডন। এগুলো মাংসপেশির সাথে যুক্ত। মানে এগুলা কি বলতো, এগুলা কিন্তু মাংসপেশির সাথে এইভাবে যুক্ত থাকে। মানে এই যে এখান থেকে মাংসপেশি, মানে বিভিন্ন হাড্ডি থেকে, এই যে হ্যাঁ, এই যে এইভাবে মাংসপেশি হলো, ঠিক আছে? মানে এই যে একটা অরিজিন হলো, মানে শুরু হলো মাংসপেশি, তারপরে শেষ হবে না, শেষের এখানে কি হয়, টেন্ডন। এখান থেকে একটা সুন্দর ব্যান্ডের মতো হয়, এটা গিয়ে এই যে এখান দিয়ে জ্বর হচ্ছে, লাগতেছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে এটার গোড়া কিন্তু কি আছে বলো তো, মাংস এরকম। পড়াবো আমি সামনে, কঙ্কালতন্ত্রে পড়বো টেন্ডন, লিগামেন্ট। এগুলা কি? টেন্ডন আর লিগামেন্ট। লিগামেন্ট হলো হাড্ডিতে জয়েন থাকে, হাড্ডি। আর টেন্ডন মানে কি? মাংস আর হাড্ডির মধ্যে। এটা মনে রাখা সহজ উপায় হলো কি, মাংস কি আমরা খাও, টেনে খাও না? টেনে খাও, তাহলে টেনে খাও কেন? ওই টেন্ডনের সাথে লাগানো থাকে, মাংস হাড্ডির সাথে টেন্ডনের মধ্যে টানে লাগিয়ে থাকে জন্য টেন্ডন মানে টানি খাও, টানি খাও। এই জন্য মনে রাখবা যে মাংস যখন টানি খাও, তার মানে মাংস এবং হাড্ডির মধ্যে আছে টেন্ডন, আর বাকিটা আছে লিগামেন্ট। ওকে, মাংসের সাথে হাড্ডি আর লিগামেন্ট হলো হাড্ডি, দেখো মাশাআল্লাহ। দেখো ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্যটা কি? উৎপত্তি আর সমাপ্তি যদি বলি, এটা ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেড় কোষিক জালিকায় কি হয়, সমাপ্ত হয়। আর এটা কোষিক জালিকাতে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে সমাপ্ত হয়, ঠিক আছে? বুঝছো তো নাকি? আর রক্ত প্রবাহের দিক যদি বলি, হৃৎপিণ্ড থেকে দেহের দিকে, এটা হলো দেহের থেকে হৃৎপিণ্ডের দিকে। ওকে, রক্তের প্রকৃতি এটা কি বলতো, মেইনলি অক্সিজেন সমৃদ্ধ হয়ে থাকে, ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী। ওকে, এবং রক্ত উজ্জ্বল লাল বর্ণের হয়ে থাকে। পালমোনারি শিরা ছাড়া বাকিগুলো কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটা হলো লালচে বর্ণের রক্ত। ওকে, প্রাচীর যদি বলি, এটা বেশ পুরো স্থিতিস্থাপক শক্ত, ঠিক আছে? এটা কি হবে, কম, পুরো এবং অস্থিতিস্থাপক। লুমেন কি, এটা হলো ছোট, এটা লুমেন হলো বড়। কপাটিকা হলো অর্ধ, এটা কি কপাটিকে থাকবে? এটা কোনো কপাটিকে থাকে না, এটা হলো কপাটিকা থাকে, এটা অর্ধসংযোগার সেমিনুলার কপাটিকা থাকবে। কপাটিকা মানে দরজা থাকে, বাল্ব থাকে, হ্যাঁ। তো এটা কিন্তু আসবে, এটা কিন্তু পরীক্ষা দিচ্ছ কি তোমরা? এটা কিন্তু পরীক্ষা আসবে। ও পরীক্ষা দিছি, এটা কলেজ হয়েছে না, কি আসছিল, এই যে ক নাম্বার আসছিল কিছু, আমার নাম্বার আসছিল, এই যে এসএ নোট, এবি নোট, এটা আসছিল। এটা ইম্পর্টেন্ট, এবি নোট, এসএ নোট। আর এই যে এইগুলো ধমনী শিরার মধ্যে পার্থক্য। গ নাম্বার দিছিল হচ্ছে ওই যে না হার্টের মধ্যে হইলে বাইপাস করে যে রক্ত করে দেয়, ওইটা আর একটা জানি কি আছে, শান্তিং। হ্যাঁ, দেখবো ওই যে বসাইছে একটা জালের মতো বসে, দিয়ে পাম্প, বুঝতে পারছি। ওইটা আসছিল, ওটা গয়ে, আর ঘরে আসছিল হইলো হার্ট কিভাবে রক্ত সারা দিয়ে করে। হ্যাঁ, খালি ঘর নাম্বারটা ভাই, ঘর নাম্বার ভাই দেখো, নামটা ভুলে গেছি। আরে এত কিছু থাকতো, ওইটা আসবে, এটা জানি না, ওটা লাস্ট টপিক। ঠিক আছে, তাহলে দেখো এটা তো বুঝতো নাকি, এখন রক্তবাহিকা সম্পর্কে বুঝছো? জি। তাহলে এখানে কি কি দেখলাম? রক্তবাহিকা হলো তিন ধরনের, একটা হলো ধমনী, একটা শিরা, একটা হলো কোষিক জালিকা। ধমনী বলতে যেটা হলো আমাদের হার্ট থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়, আর যেটা হলো কি বলতো দেহ থেকে হার্টে নিয়ে আসে, তাকে বলা শিরা। তো ধমনী মেইনলি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, ব্যতিক্রম হলো পালমোনারি ধমনী। আর শিরার ক্ষেত্রে সকলের কার্বন ডাইঅক্সাইড, ব্যতিক্রম হলো পালমোনারি শিরা। ওকে, এবং ধমনী তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, তার মানে এটা কী হবে, উজ্জ্বল লাল বর্ণের হয়ে থাকে মেইনলি। আর শিরার মধ্যে কী হবে, এটা হলো কালো বর্ণের হয়ে থাকে। ওকে, এটা বললাম। লুমেন কি, লুমেন হলো বড় থাকে কার, শিরা। ধমনী তাকে হলো ছোট থাকবে। এটা কি শক্ত পুরো স্থিতিস্থাপক হলো ধমনী, এটা কি নরম অস্থিতিস্থাপক পাতলা হয়, ঠিক আছে?
এবং এটার মধ্যে কপাটি কি থাকবে না, আর ওটাতে থাকে ধমনী তো কপাটিটা নাই, বাট ওটাতে কি আছে কপাটি, সেমি কপাটিকা। সেমুলা মানে কি, লুনার মানে চন্দ্র, সেমি মানে অর্ধেক, অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকবে। তো এই যে শেষ পড়া, ওকে। এনজিও প্লাস যাচ্ছে কোষিক তালিকাটা বলো। এনজিও প্লাস কোষিক তালিকা তেমন কিছু লাগবে না, ওরা তো বলছো যে কোষিক তালিকা হলে কি বলতো, ধমনী এবং শিরার সংযোগের স্তর, যেখানে কি হবে ধমনীগুলা বিভক্ত হয়ে সূক্ষ্ম জালিকার মতো গঠন করবে এবং এগুলো আবার মিলিত হয়ে শিরা তৈরি করবে, ঠিক আছে। মেনলি যে আমাদের এই গ্যাসীয় বিনিময়গুলো যেগুলো হয়, এগুলো আসলে কৈশিক জালিকা পর্যায়ে গিয়ে হয়। ধমনীতে থাকাকালে কি আর রক্ত বাড়াইতে পারে না, রক্ত থেকে গ্যাসীয় উপাদানগুলো বাড়াবে, যে অক্সিজেন কোথায় গিয়ে, কৈশিক জালিকা থেকে। কারণ কৈশিক জালিকাগুলোই কোষের সংস্পর্শে আসে, বুঝতে পারছো। এবং আমরা এটাও দেখছিলাম যে রক্ত যখন কৈশিক জালিকা দিয়ে ধমনীতে যাবে, যাওয়ার আগ মুহূর্তে এই কৈশিক জালিকা থেকে 10%, কয় পার্সেন্ট, 10% রক্তরস বের হয়ে যায় কোথায়, ইন্টারস্টেশিয়াল স্পেসে, আন্তঃবসীয় ফাঁকে চলে যায়, যেটা লসিকা হিসাবে অবস্থান করে। এটা আমরা দেখবো, লসিকা যখন করবো তখন দেখবো, ওকে ওকে। বললা তাই বলে দিলাম কিছু। তাহলে দেখো এখানে হলো মানব হৃৎপিণ্ড, ইন্টারেস্টিং টপিক, মানব হৃৎপিণ্ড বা হার্ট। এটা কি, দেহের যে প্রকোষ্ঠময়, কিময়, প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নির্বিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়, তাকে কি বলা হয়, হৃৎপিণ্ড। বুঝতে পারছো, সংজ্ঞা মনে রাখতে হবে। দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের রক্ত সংবহিত হয়, তাদেরকে বলা হয় হৃৎপিণ্ড। ওকে। একটা সংজ্ঞা পড়ছিল না ক্লাস 9 কি পড়ছিল বলো তো? হৃৎপিণ্ড সংজ্ঞা বক্ষ গহ্বরের উপরে। না, বক্ষ গহ্বরের কোথায়, উপরে উপরে বাম পাশে, হ্যাঁ ঠিক বাম পাশে, হ্যাঁ মাঝখানে। হ্যাঁ, তারপরে মেরুদণ্ডের, বক্ষ গহ্বরের মেরুদণ্ডের বাম পাশে যে অঙ্গ, হাপা ত্রিকোণাকার। খাপাতরিকার যে অঙ্গ কি করে, যে বিভিন্ন অঙ্গে, হ্যাঁ, রক্ত পৌঁছে দেয়, অক্সিজেন সমৃদ্ধ, এবং বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গে থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে আসে, বা ওটা না, দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সংবহন করে, তাদেরকে মিলে হাত বলা হয়ে থাকে। আছে একটা কি সংযোজন ছিল ক্লাস 9 তাই না, আমি ভুলে গেছি, কি কদিন আগে পড়ে আসো। দেখো রক্তকে রক্তবাহিকার ভেতর দিয়ে, ছিল কি বলতেছিল, SSC শেষ হলো। দেখো রক্তবাহিকার ভেতর দিয়ে রক্তবাহের ভেতর দিয়ে সঞ্চালনের সময় হৃৎপিণ্ড মানব দেহের পাম্পযন্ত্র রূপে কাজ করতে, পাম্পিং করে, তাই না, এটা পাঠায় দেয় আর কি। এবং জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনির মাধ্যমে শরীর বিভিন্ন অংশে প্রেরণ করে। দেখো একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রত্যেক ভেন্ট্রিকল থেকে প্রায় 155 মিলিয়ন লিটার, বুঝছো, রক্ত বের করে দেয়। মানে জীবদ্দশায় যতবার স্পন্দন হয় সেটা মোটামুটি কত, 2600 মিলিয়ন বার। এতগুলো টাকা পেলে তো ভালো হতো। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে থাকে। এবং এখানে যে এই যে তাহলে কী পরিমাণ রক্ত তাহলে যায়, প্রায় হলো 155 লিটার, বুঝছো, হ্যাঁ, মিলিয়ন লিটার, বা 1.5 লক্ষ টন রক্ত বের হয় কোথা থেকে, ভেন্ট্রিকল থেকে, মানে ইলয় থেকে, ওকে। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ড ওজন কত, 250 থেকে 390 গ্রাম, ওকে। 250 থেকে 400 দিলে কী হতো, দেখো 400 গ্রাম পরের বার 400 আর ছিল, তোমার কি মনে হয় ছিল না? একটু চর্বি জমাইলে 400 গ্রাম হয়। যারা করে বুঝছো, যারা ওই যে জিম করে না, তাদের হাতটা বড় হয়ে যায়, হার্ট বড় হয় কিন্তু পাম্প কম হয়। হার্ট বড় হয়ে যায় কি সমস্যা বল নাকি, আর শক্ত হয় বলো তো, হার্ট বড় হওয়া বা শক্ত হওয়া কি ক্ষতিকর না উপকার, ক্ষতিকর, হার্ট অ্যাটাক হয়ে যাবে, কারণ ওটা হলো পাম্পিং ক্ষমতা কমে যায়, কিন্তু প্রোটিন নিলে হয় সব, হ্যাঁ। যারা প্রোটিন নিয়ে মাসেল গেইন করে বেশি, শোন না, ওটা না, শোনো একটা কথা বলি, ওটা না, কথা হলো তোমরা যখন ব্যায়াম করবা বা এক্সারসাইজ করবা, দৌড়াদৌড়ি করবা,
তখন কি হয়? দেহের রক্ত সঞ্চালন ক্ষমতা কি বেড়ে যায় না কমে যায়? বেড়ে দেহের রক্ত সঞ্চালন বেশি দরকার হয়। তখন তুমি যখন দৌড়াইবা তোমার দেহের প্রতিটা কোষে জারণ বাড়বে, জারণ বাড়বে না? হ্যাঁ না, গ্লুকোজকে জারিত করতে হবে বেশি। গ্লুকোজকে বেশি জারিত করতে গেলে কি লাগবে? বেশি পরিমাণ অক্সিজেন লাগবে। আর অক্সিজেন বহন করে কে? রক্ত। বেশি পরিমাণ রক্ত যাইতে হবে। আর রক্ত পাঠায় কে? হার্ট। তাহলে হার্টকে দ্রুত পাম্পিং করতে হবে। যদি দৌড়া দেখবা কি হার্ট অনেকে হার্টের কম্পন বেড়ে যায় কিনা। হ্যাঁ তো একটা জিনিস এটা তো জানো, যে কোনো একটা দেহের অঙ্গ যদি বেশি সঞ্চালন করা হয় সেটা কি হয়ে যায়? মাসকুলার হয়ে যায় না? মাসেলগুলো শক্ত হয় না? যে পেশি তুমি কয়েকদিন ডাম্বেল নাও, কোন পরে কি দেখবা? শক্ত হয়ে যাবে। তার পেশ আর যার উপরে পড়বে তার সাইজ বড় হবে। আর মানে কি হবে? হাইপারট্রফি হয়ে যায়। মানে কি হবে? কোষগুলোর সাইজগুলো কি হবে? বড় হয়, শক্ত হবে, মাসকুলার হবে। তো যখন হবে, কিন্তু এটা তো একটা সফট অর্গান, বাট তাই না, এটা পাম্পিং হতে হবে। বাট এটা হার্ড হয়ে যায়, পাম্পিং হতে পারে না সহজে। তখন কি হবে? হার্ট অ্যাটাক হয়ে যায়। বুঝতে পারছো? বড় হইলে তো আরো বেশি না রক্ত যাবে। যখন না, তোমার Heart হার্ট হলে হলে হবে। বড় হয় সো এরকম বেশি পুরো হয়ে যাবে খাবারটা কম হবে বুঝছো? এটা হার্ট হয়ে যায়। না ও নর্মাল জিনিস করতে পারো। ওগুলো বেশি সমস্যা হ্যাঁ। আছে, বেশি প্রোটিন সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট নিলে তখন বেশি সমস্যা এগুলো ওই যে যেমন দৌড়াদৌড়ি অনেক হয়, যেমন এই যে দেখো না যে কি বলবো, তামিম ইকবাল ইয়াং মানুষ হার্ট অ্যাটাক করছিল না, বাঁচলো অল্পের জন্য, মারা গেছিল যে প্রায়। ডাক্তাররা কত হার্ট অ্যাটাক করে হোক রিং করেছে তাও বেরিয়ে যাচ্ছে আমি একবার ভিডিও নাই খাবে না। প্রফেশনাল কোচ তোমার কে কে না খায়? যারা বড় লেভেলের আছে সবাই খায়, কত ধরনের ওয়াইন টোয়াইন খায়, কত কিছু খায়, এনজয় করে। টাকা থাকলে কি করবে? টাকা তো এইভাবে ঘুরায়। একজন মানুষের কয় টাকা লাগে বাঁচতে বলো তো? তুমি মনে করো এখন তুমি আসো, মনে হচ্ছে টাকা থাকলে কত কিছু করবো। তোমার টাকা হোক, টাকা খরচ করে দেখা হবে না, তখন মনে হবে কি করবা তুমি? আসলে কয় টাকা খাইতে পারবা? তখন দেখা যায় যে তুমি এখন একটা চা খাচ্ছ কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। তখন তুমি চা খাবার কথা 5 স্টার হোটেলে গিয়ে একটা চা কয় টাকা? 1000 টাকা। টাকা ঘুরাইতে হবে তো। আর তোমার এখন স্ট্যাটাসের সাথে যাবে না। এবং তখন দেখো তারপর টাকা ঘুরাবে না, যাইতে হবে ভালো জায়গায়। তখন দেখবা যে ওয়াইন টোয়াইন কত কিছু খাইবা, খাই টাকাটা নষ্ট করবা। তখন খালি ইউরেনিয়াম কিনতে হবে তো শুধু ভাত আর মাছ খায় থাকবা না তো, ওইগুলা খাইবা ফ্যাশন। বুঝছো না? এখন এই যে আপনি তো 26 ডাক্তাররা একটু এখন, তারপরে ডাক্তাররা না এমন না, ডাক্তাররাও অনেক আছে নিজেরা সবাইকে উপদেশ দেয় যে এটা করা যাবে না, ওরা খায় গিয়ে আছে, এরকম করে। তারপর দেখা যায় ডাক্তারদের তো টাইমও নাই, এগুলো খুবই কম করে, অল টাইম তো বিজি থাকে ডাক্তাররা, তাই না? কতগুলো টাকা থাকলে আমি খালি ইউরেনিয়াম কিনবো কি বলবা? ইউরেনিয়াম কিনবো কিনে মারবো। মানে ইন্ডিয়া যা কোরিয়াত মারবো কোনো স্মাগলিং হয়ে যাবে। করে টেরারিস্ট ধরে ভালো হ্যাঁ, ইউরেনিয়ামের তো মেলা দাম, টাকা এমনি শেষ হয়ে যাবে কি করবা বলো? টাকা দিয়ে আসলে বাজারে তোমার কোন জিনিসটা আছে যে টাকা শেষ হয়ে যাবে কিনলে? আছে কোটি কোটি টাকা, তাহলে কি? যার কোটি কোটি টাকা আছে তার মানে কি তার টাকা ওটাই থাকবে? তুমি ইনভেস্ট করবে না তুমি টাকাটা? তোমার ডেলি আয়ও হচ্ছে, আরো ভালো আর তুমি ব্যয় তো কয়টা করবা? তখন তোমার হয়ে গেলে মানুষ দান করে না কেন? সবাইকে 1 কোটি করে দিলে তো মেলা টাকা হয়। তাইলে তো মানুষ সবাই আসি আর দেখো গরিব মানুষ কিন্তু। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় তাহলে এগুলো দেখলাম। তাহলে দেখো পুরুষের ক্ষেত্রে হার্টের ওজন কত? 250 থেকে 390, আর মহিলাদের ক্ষেত্রে 200 থেকে 275। সবকিছু কমে ছোট, এটা মোটামুটি সবগুলো এদের ছোট থাকে আর কি, বুঝছো? ব্রেনও ছোট থাকে। ওকে, তাহলে দেখো ভ্রূণ অবস্থায় মাতৃ করবে 4 সপ্তাহে। কয় সপ্তাহে? 4 সপ্তাহে। 4 সপ্তাহে থেকে হৃদস্পন্দন শুরু হয়। ভুলভাল বলি দিছি তত সব। মাতৃ আমৃত্য স্পন্দন কি থাকে? চলতে থাকে। ওকে, তো 4 সপ্তাহে শুরু হলেও অধিকাংশ সব ক্ষেত্রে 4 সপ্তাহে হয় না, মেনলি 6 থেকে 8 সপ্তাহের দিকে হয়। আমার এটা 6 এব- সপ্তাহ। হ্যাঁ, আচ্ছা, এতে পুরাতন বই। গাঁজা খোর এগুলো। তোমারটা কোন সালে? নতুন না পুরাতন? পুরাতন। পুরাতন। আন্ডারএস্টিমেট করবো। ভালো লাগে 21 সালে। ও আচ্ছা, অনেক আগে। তো ওটাই ভালো ছিল, আসলে এটাই ভুল লাগছে। হ্যাঁ, তোমাদেরটা কত? তোমাদেরটা কত দিছে? কয় সপ্তাহ? মেনলি 6 থেকে 8 সপ্তাহ পাওয়া যায়। পয়সা পেলে জানি হোক। কি লাস্ট পাই
এইগুলো দেখো দেখছো, এটা তার কারণ আগে মনে হয় 6 সপ্তাহ হতো, এখন বিবর্তন হয়েছে, এখন 4 সপ্তাহ হয়ে গেছে। তাড়াতাড়ি হয়। ওকে, না এখন সবাই তো পাক না, একদম অল্প বয়সে পাকি যায় না, গর্ভ অবস্থায় মনে করো অল্প বয়সে পাকি যায়। দেখো তাহলে অবস্থান বা পজিশন, হার্ট কোথায় থাকে? মানব দেহের বক্ষ গহ্বরের মধ্যস্থতার উপরে, কোথায়? মধ্যস্থতার উপরে। মধ্যস্থতার উপরে, মধ্যস্থতা চেনো? ডায়াফ্রাম বা মধ্যস্থতা, অর্থাৎ যেটা বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে রাখে, ঠিক আছে? হ্যাঁ, এবং দুই ফুসফুসের মাঝখানে বরাবর বাম দিকে একটু বেশি বাঁকানো হয়ে অবস্থিত। এটি দেখতে কি ত্রিকোণাকার, এই যে সংজ্ঞা, এটা দেখতে সংজ্ঞা বানানো যায়, বুঝছো? ত্রিকোণাকার এবং চওড়া গোড়াটি ঊর্ধ্বমুখী হয়ে থাকে এবং সুচালু শিশুদের পাটাকে অ্যাপেক্স বলে থাকি। নিচের দিকে এটা পঞ্চম বা ষষ্ঠ স্পর্শকার মাঝখানে, বা এটা বলি পঞ্চম ইন্টার না ইন্টারস্টেশন না ইন্টার ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। কোস্টাল মানে কি, এই যে রিপগুলো আছে না, রিপ মানে পশুকা, না পশুকা বাংলা আসলে ভুলে যায়। এই যে এগুলাকে বলা হয় খাসার, এগুলোকে বলা হয় পশুকা, বুঝছো? যে একটা পশুকার সাথে এগুলো পশুকাকে আমরা ইংলিশে বলি রিপ, আবার আমরা অন্য ভাষায় বলি হলে কি কোস্টাল। তাহলে এই এটাকে বলা হয় মাঝের যে গ্যাপটা আছে পাশাপাশি দুইটা, এদের বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। এটা হলো ফিফথ ইন্টারকোস্টাল স্পেস বলি আমরা। কয় নাম্বার? ফিফথ, মানে 5 নাম্বার গ্যাপে বলি উপর থেকে। এই জন্য কি ওটা 5 নাম্বার এবং 6 নাম্বার পশুকার মাঝে থাকে এটা, ঠিক আছে? মানে দুইটার কি হ্যাঁ, এটা এইভাবে থাকে, এই যে এইভাবে থাকে, এইভাবে ধরতে হয়। আমরা হাট যখন করি, আমাদের হাট নিয়ে দেখাইতে হয়, বুঝছো? আমার হাট নিয়ে যখন আমাদের ভাইবা দেয় আর কি, হাট এতখানি সাইজে রিয়েলটা ধরছিলেন? রিয়েলি দেয়, আমাদের আর্টিফিশিয়াল তো করবো, মানুষের রিয়েলটা নিয়ে করতে হয়। এভাবে প্রথমে ধরতে হয়, এবং হার্ট ধরতে হয়। হার্ট ইজ এ হলো মাস্কুলার অর্গান হুইচ সিচুয়েটেড ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল, মানে হুইচ সিচুয়েটেড ইন দ্য, মনে করো হুইচ মানে লোকেটেড ইন দ্য, মানে এই অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড বেস আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। মানে কি অ্যাপেক্স মানে যে সামনের যে শিশুটা, এটা হলো ফরওয়ার্ড থাকবে অ্যান্ড সিচুয়েটেড ইন দ্য ফিফথ ইন্টারকোস্টাল স্পেস দ্যাট মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন, বুঝছো? মানে মিড ক্লাভিকুলার লাইন এই যে ক্লাভিকল মাঝ বরাবর থাকে, ঠিক আছে? ওকে, আর ওটা বেস, যেটা উপরের অংশটাকে বেস বলা হয়, মানে গোড়া অংশটাকে, এটা থাকে উপরের দিকে, আপওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পিছনের দিকে, তাই এইভাবে থাকে উপরের দিকে অ্যান্ড ব্যাকওয়ার্ড থাকবে পিছনের দিকে। আর এই অ্যাপেক্স সামনেরটা থাকবে অ্যাপেক্স, এটা থাকবে হলো কি ফরওয়ার্ড, সামনের দিকে থাকবে, এবং এটা থাকবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকবে, 5 এবং 6 নাম্বার রিপসের মাঝে থাকবে, ঠিক আছে? এবং এখান থেকে প্রায় মোটামুটি 9 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, যে মাঝ বরাবর থেকে ফিফথ, হ্যাঁ 9 সেন্টিমিটার দূরে এদিকে, বুঝছো? এবং এই যে এখানে মিড ক্লেভিকল বড়া, বা এই যে নিপল বরাবর, যদি সহজ করে বলা যায়, কিন্তু মেডিকেল এটা বলা যায় না, বই লেখা থাকে নিপল বরাবর, বাট বলার সময় বলতে জাস্ট মিড ক্লাভিকুলার, মানে মিড ক্লাভিকুলার লাইন বরাবর থাকে আর কি এই জায়গায়। তাহলে এই যেখানে মিড ক্লাভিকুলার লাইন, এখানে ফিফথ ইন্টারকোস্টাল এই যেখানে, বুঝছো? এখানে আবার যখন এখানে থাকে, মেনলি যদি বলি, এখানে কিন্তু হার্টের বিট সব থেকে ভালো পাওয়া যায়, কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল যেটা দেখি এখানে পাওয়া যায়, কিন্তু আসলে বইয়ের খাতায় যেটা লেখা এখানে পাওয়া যায়, বুঝছো? ভেন্ট্রিকুলার এখানে বেশি পাওয়া যায়। তো এগুলো তাই এগুলো যদিও বাস্তবের ক্ষেত্রে একরকম, আর বইয়ের থিওরিটিক্যাল একরকম। ওকে, আমাদের তো মনে মেডিকেলে মনে করো প্রতিটা অর্গান তোমাকে ধরে পড়তে হবে, নিয়ে পড়তে হবে, এবং এগুলা আমান আছে না একদম পুরো এরকম, এগুলো নিয়ে তোমাকে হাতে দেখাই দিতে হবে কোনটা কি, এই যে এগুলা দিয়ে দেখাই দিতে হয় যে এটা অ্যানাটমিতে, আর ফিজিওলজিতে ফাংশন কীভাবে কাজ করে, ঠিক আছে? আর এটা শুধুমাত্র গঠনটা দেখাই দিতে হবে কী কী আছে, যেমন এই যে এইগুলোর নাম কি, এইগুলোর নাম কি, ঠিক আছে? আবার এখান থেকে কী ধমনী আসলো, এখান দিয়ে কী ধমনী আসলো, নীলে, হ্যাঁ নীল কালার, ধমনী তো লাল, আর নীলটা হলো তোমার শিরা, হ্যাঁ। তো এগুলো আসছে, আবার পিছন দিয়ে কি, এগুলো কি, এগুলো দেখাইতে হয়, উপরে গঠন সব বলতে হয়, দেন একটা সেকশন আছে, ভেতরে কাটা আছে, কাটার ভেতরে প্রকোষ্ঠগুলো দেখাই দিতে হয়, এরকম এখানে এটার নাম কি, এগুলো মরা মানুষের নাকি একদম আলাদা করা, মরা মানুষের ওইগুলা ফরমালিনে প্রিজার্ভ করে রাখা হয়, ওটা কি পাম্প করে না ওইগুলো তো মৃত মানুষের না, মানে ওইগুলো অঙ্গগুলো নিয়ে ফরমালিনে চুবাই রাখা হচ্ছে, ওইগুলো চুলে তুলে পড়ানো হয়, বুঝছো? আবার এমনি হোল বডি আছে মানুষের, মানে এই যে মরা মানুষ মনে করো ফুল দেহ মনে করো প্রিজার্ভ করে রাখা হয় ফরমালিনে। আবার ওটা মনে করো যে এরকম ট্রে আছে, বড় আছে,
মর্গ থেকে হ্যাঁ, বের করে। ওখানে বের করে রাখা হয়, ছাত্রছাত্রীরা ওখানে গিয়ে পড়ে দেখে, মানে দেখে যে কোন দিক দিয়ে কোনটা যাচ্ছে, কোন মাসেলটা কোনটা দিয়ে তৈরি হলো, কোনটা কোথায় গেল। আবার মাঝে মধ্যে অনেক কিছু আছে যে অবস্থানগুলো ভিতরে ইন্টারনাল কোনো দেখা যায়। বডিগুলো কি কেনে? না, অনেকে কেনে না, ওগুলো হয়তো বেওয়ারিশ না লাশ অনেকে দেয়, আরে আবার ইয়া অনেকে বাবা, বডি দান করে, নিজের বডি ডোনেট করে। বডি ডোনেট করে, বুঝছো? এরকম আছে। যা আমি দেওয়ার পরে অনেকে মেডিকেল মানে ডক্টর আছে এরকম, যেমন ওরা বলে যে যেমন ইয়েটা ওখানে ডোনেট করছে, ওই যে কি যেন গণস্বাস্থ্য ক্লিনিকের জাফরুল্লাহ, কে? গণস্বাস্থ্য ক্লিনিকের প্রতিষ্ঠাতা হুম। ডক্টর জাফরুল্লাহ, বুঝছো? সেদিন একটু ভাইরাল ছিল না নরমালি, তো উনি ডোনেট করছে ওনার বইটা। মানুষের বডি অর্গান বেচা যায় না, হ্যাঁ, অর্গান বেচা যায় না। অর্গান বেচা যায় বলতে ওই যে মেডিকেলে তুমি বেচতে পারো, চুরি করে এমনি দিবে না, তো ভাবে ধরবে, পুলিশে দিয়ে দিবে। 3 দিন বলে ঠিক থাকে না। দেখো না, আমি যদি স্বেচ্ছায় বলি যে দেখলে বেশি দিও তাইলেও হবে না। দেখো আকার এবং আকৃতি কেমন, আকার আকৃতি কেমন, লালচে খয়েরি রঙের, কেমন লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণাকার মোচার মতো দেখতে, ত্রিকোণাকার মোচার মতো। এটি চওড়া অংশটি কি বেস, যেটা বললাম বেস কি থাকবে, চওড়া অংশটা বেস, এই অংশটা কি বলি আমরা বেস, বেস বলতে নিচের অংশটা এইটুকু বেস বলি উপরে, আর এই যে সামনের অংশটা কি বলা হয় এফেক্স বলা হয়, এই অংশটা কি অ্যাপেক্স বলা হয় থাকে। ওকে, এটা থাকে উপরের দিকে থাকে এবং হলো ব্যাকওয়ার্ড পিছনের দিকে থাকে, এটা কি সামনের দিকে থাকবে ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, তাকে ওগুলো বলা যাবে না, ইংলিশ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটি ক্রমশ কি সরু নিম্নমুখী হয়ে থাকবে, এটার নাম হলো অ্যাপেক্স, এবারের নাম বেস, এটার নাম হলো অ্যাপেক্স। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত, প্রায় 12 সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় 8 সেন্টিমিটার হয়ে থাকে। ওকে ওকে, হৃৎপিণ্ডের আবরণ যদি বলি, বাইরে একটা কাভারিং থাকে হৃৎপিণ্ড, বুঝছো? পেরিকার্ডিয়াম। কাভারিং থাকে, বুঝছো? এমনি তুলতে হয়, কাপড়টা আলাদা করা যায় প্রত্যেক, তো একটা কাভারিং থাকে, ঢাকনা থাকে। হৃৎপিণ্ড একটি পাতলা দ্বি-স্তর বিশিষ্ট আবরণ আবৃত থাকে, কয় স্তর বিশিষ্ট? দ্বি-স্তর বিশিষ্ট। এর নাম হলো পেরিকার্ডিয়াম। নাম কি? পেরিকার্ডিয়াম। তাহলে হার্টের আবরণ নাম হলো পেরিকার্ডিয়াম। ওকে, দেখো পেরিকার্ডিয়ামের বাইরের স্তরটা হলো কি বলো তো, তন্তুময়, নাম হলো বাইরের স্তর নাম হলো তন্তুময় পেরিকার্ডিয়াম বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, বুঝছো? বাইরে একটা থাকবে নাম হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এবং ভেতরের দিকে থাকবে হলো কি সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস এটা নাম দেওয়া হয়েছে আর কি, বুঝছো? একটা ফাইব্রাস, একটা হলো সেরাস। ওকে, এখন দেখো পেরিকার্ডিয়াম, এখন দেখো সেরাস পেরিকার্ডিয়াম আবার 2 স্তরে ভাগ করা হয়, কয় স্তরে? বাইরের দিকে হলো প্যারাইটাল, আর ভিতরের নাম হলো কি বলো তো ভিসেরাল। প্যারাইটাল বলতে পার্শিয়াল বোঝায়, আর এগুলো পরে দেখবা, প্যারাইটাল বলতে পার্শিয়াল বোঝায়, পার্শিয়াল এরকম জিনিস। আর একটা হলো ভিসেরাল বলতে, ভিসেরা বলতে অঙ্গ বোঝায়, ভিসেরা বলতে অঙ্গ। তাহলে অঙ্গের গায়ে যেটা লাগা থাকে তাকে বলা হয় ভিসেরাল, আর সাইডে যেটা থাকবে তাকে বলা হয় প্যারাইটাল। ওকে, এবং 2টি স্তরের মাঝখানে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তো কিছুই বোঝো নয়, তাই না? তো এখন আমি একটু বুঝাই দিচ্ছি, জানি বুঝবা না, এই জন্য আমি এমনি রিডিং দিলাম। তো মনে করো এই যে এটা একটা, এখানে একটা হার্ট আছে, একটা হার্ট আছে, তো হার্টের না হার্ট দিব শাড়ি দিই, হার্ট ঠিক আছে। ওকে, যদি হার্টটা যদি ভাঙা থাকবে তো এটা তো হার্ট আমরা মেনলি আঁকি নাকি? আচ্ছা, তো হার্টের কি আছে, কাভারিং আছে, তাই না? তো এখানে একটা কাভারিং আছে। ওকে, আর একটা ইয়া করি আর ওকে, তো এখন দেখো আসলে তো এটা লাগানো থাকে হার্টের গায়ে, বুঝছো? তা আমি এটা আলাদা করে দিচ্ছি, বুঝছো? আসলে লাগানো থাকবে, তো আমি তো মনে করো এই যে এরকম একটাই থাকবে, এরকম একটা কাভারিং থাকে, ঠিক আছে? ওকে, কাভারিং থাকে, এবং এই বাইরে একটা কাভারিং থাকে। ওকে, তাহলে এই যে একটা কাভারিং, এটা হলো কি ফাইব্রাস, কি বলা হয়? ফাইব্রাস, বাইরের একবারে, বা তন্তুময়, ঠিক আছে? হ্যাঁ, বা ফাইব্রাস বা তন্তুময় পেরিকার্ডিয়াম। আর ভেতরটার নাম কি বলতো? সেরাস। সেরাস মনে করো এখন এই যে এইটুকু মিলে হলো কি বলতো, বাকি যা আছে এখান থেকে শুরু হবে লেয়ার একটা আছে কি বলতো
সেরাস মনে করে এটা দিলাম আমি, কি ব্যাপার এটা এটা ইয়ে নাই। আচ্ছা তাহলে এটা হলো কি বলো তো, সেরাস। সেরাস, তো সেরাস আসলে এরকম না, এমন এই সেরাসের মধ্যে একটা ঝামেলা হয়, সেটা হলো কি কি ব্যাপার এমনি কি যায় হোক, তাহলে এটা বুঝলা। এখন এই যে সেরাসের মধ্যে একটা অংশ থাকে এইদিকে, আরেকটা অংশ থাকবে হলো এই যে লাগানো, ঠিক আছে। এই পুরোটা কি বলো তো, আচ্ছা লাল লাল হয়ে যাচ্ছে তো, এই পুরোটা কি ছিল বলো তো, লালটা ছিল সেরাস আর বাইরের নীলটা ছিল কি ফাইব্রাস। এখন দেখো এই সেরাসের দেখো যেটা দেখবা সেটা হলো সেরাসের দেখো দুই পাশে একটা লেয়ার আছে না, ভেতরে একটা লেয়ার আর বাইরে একটা লেয়ার আছে না। বাইরের লেয়ারটা কার সাথে বলো তো, ফাইব্রাসের সাথে। ফাইবারের সাথে যে লেয়ারটা তাকে কি বলা হবে, প্যারাইটাল। আর এই যে এখানে দেখো ভিসেরার সাথে মানে কি হার্টের সাথে লাগানো আছে না, এই যে একটা হার্টের সাথে লাগানো লেয়ার, এদেরকে বলা হবে কি, হার্ট এক ধরনের ভিসেরা মানে অঙ্গ, ইন্টারনাল অঙ্গ। তাহলে এটার সাথে যে একটা লেয়ার আছে এদেরকে বলবো আমরা ভিসেরাল। আর দেখো এই তাহলে এখানে এটা কি বলতো সেরাস, এটা কি বলতো প্যারাইটাল, এটা হলো কি বলতো ভিসেরাল। দুইটা মিলে কি বলতো সেরাস না, সেরাসের একটা হলো প্যারাইটাল একটা হলো ভিসেরাল। দুইটার মাঝে কি একটা গ্যাপ আছে, দুইটার মাঝে একটা গ্যাপ আছে, গ্যাপ আছে না। এই গ্যাপ এর মধ্যে একটা ফ্লুইড থাকবে, তরল থাকবে, এদেরকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড, যাতে হার্ট যে সংকোচন প্রসারণ করবে তাতে করে ফ্রিকশন না হয়, ঘর্ষণ না হয়, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে ভেতরে একটা লেয়ার থাকবে, এটা হলো ভিসেরাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে। তারপর হলো কি মাঝে একটা গ্যাপ থাকবে পেরিকার্ডিয়াল, এটা কি পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে, আর এটা থাকবে হলো প্যারাইটাল, হ্যাঁ, আর এটা কি বলতো ফাইব্রাস। ওকে, তাহলে একটা হলো ফাইব্রাস একটা হলো সেরাস, সেরাসটা দুই ভাগ করা, একটা হলো ভিসেরাল একটা হলো প্যারাইটাল। প্যারাইটাল এবং ভিসেরার মধ্যে একটা স্পেস থাকবে যেখানে কি থাকবে পেরিকার্ডিয়াল ফ্লুইড, আর এটা হলো পেরিকার্ডিয়াল স্পেস, পেরিকার্ডিয়াল স্পেস, বুঝতে পারছো এখন। ওকে, তাহলে এখন দেখো বোঝা যাবে আর কি। দেখো বাইরের দিকে হলো তন্তুময় পেরিকার্ডিয়াম থাকবে এবং ভিতর থাকবে সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, এবং সেরাস পেরিকার্ডিয়াম আমার দুই স্তর বিশিষ্ট, বাইরের দিকে হলো প্যারাইটাল স্তর এবং ভেতরের দিকে হলো কি ফাইবারাস স্তর, এবং মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, ঠিক আছে, পেরিকার্ডিয়াল স্পেসে। ওকে, এ তরল হার্ট এর কাজ কি, পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ কি, হৃৎপিণ্ডকে চাপ এবং ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে হৃৎপিণ্ডের সংকোচনকে সহজসাধ্য এবং নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। ওকে, ইটা পড়া দিব বেশিটা দেখো তাহলে, হ্যাঁ বেশি হয়েছে, বেশি হলো নাকি। তাহলে দেখো প্রাচীরটা কি, প্রাচীর বলতে যেমন ওখানে দেখলাম আমরা কি বলতো প্রাচীর আছে রক্তনালীর, ঠিক এমন হার্টেরও প্রাচীর আছে না, মাংসের প্রাচীর এটি আছে। তো হৃৎপিণ্ডের প্রাচীর হলো কি অনিশ্চিত পেশি, এটা কি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, অনিশ্চিত পেশি এবং যোজক টিস্যু দ্বারা গঠিত। হৃৎপিণ্ডের প্রাচীর হলো কি, প্রাচীর গঠনকারী পেশি বলি আমরা কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসেল। পেশি ও যোজক টিস্যু স্তরে বিন্যস্ত থেকে হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে। স্তরটি হচ্ছে কি তিনটি স্তর দ্বারা গঠিত, একটা হলো কি এপিকার্ডিয়াম মানে বাহিরের স্তর, আর একটা হলো মায়োকার্ডিয়াম ভেতরের স্তর আর মাঝের স্তর, আর ভেতরের স্তর হলো এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ভেতর, মায়ে মানে মাঝে, এপি মানে বাইরে। তাহলে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম, এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম। ওকে, তো ওখানেও দেখলাম আমার রক্তনালী তিনটা, ওটা তো পেরি, কোনটা আবরণ, ওটা বাইরের আবরণ, হ্যাঁ ওটা পেরিকার্ডিয়াম। ওকে, তাহলে এখানে দেখো এপিকার্ডিয়াম এটা কি পাতলা, আমরা ওখানে রক্তনালীর ক্ষেত্রে মাঝেরটা কি ছিল পুরো ছিল না, মাংস ছিল না, এখানেও ঠিক সেম। এটি হলো পাতলা ও স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত হৃৎপ্রাচীরের সর্ববহিষ্ঠ স্তর, এই স্তরে কি বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে, মনে রাখতে হবে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে কোথায়, এপিকার্ডিয়ামে। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। তার মায়োকার্ডিয়াম মাঝেরটা কী হবে, পেশি ভুল হবে, এটি কার্ডিয়াক পেশি নির্মিত, তাহলে পেশির দ্বারাই নির্মিত এটি। হৃৎপিণ্ডের মধ্যবর্তী স্তর, এ স্তর সর্বাপেক্ষা কী হবে, পুরো হবে। এ স্তরে পেশি দৃঢ় প্রকৃতির হয়, এগুলো হৃৎপিণ্ড সংকোচন প্রসারণে ভূমিকা হবে, তাহলে বুঝতে পারছো। তারপরটা কি এন্ডোকার্ডিয়াম, তাহলে এটা কী করবে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের ভেতরে জাগে সবগুলো গঠন করে। এটি যোজক টিস্যু নির্মিত হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীরের স্তর, ঠিক আছে, এটি হৃৎপিণ্ডের
প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, ভেতরের অংশটা গঠন করে, ঠিক আছে। এবং হৃদকপাটিগুলোকে ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটে, মানে এটা ভেতরে কাভারিংটা তৈরি করে, বুঝতে পারছো? এখন তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো পড়িও, কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্য আমরা যদি দেখবো, পেশি আমরা বলি দুই প্রকারের, একটা বলে কি বলি বলতো, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। কয় ভাগে? কিছু আছে বলে কি বলতো, কি বললাম, একটা হলো ঐচ্ছিক পেশি, একটা হলো অনৈচ্ছিক পেশি, মানে আমাদের নিয়ন্ত্রণ আছে কিনা তার উপর ভিত্তি করে। যেমন মাংসপেশি আমাদের যে নিয়ন্ত্রণ করতে পারি, হাতের মাংসপেশি, বাইসেপ, ট্রাইসেপ, ট্রাইসেপ। কিন্তু ওই যে যেগুলো আমাদের ইন্টারনাল অর্গানের যেগুলো আছে এগুলো অনৈচ্ছিক পেশি, যেমন হলো কি হার্টের এটা। আবার আমরা গঠনের উপর ভিত্তি করে ভাগ করি, আবার কি স্কেলেটাল মাসেল, অর্থাৎ মানে হাড্ডির সাথে লাগানো থাকে, তাই না? একটা স্পুন মাসেল, অর্থাৎ আমার দেহের ইন্টারনাল অঙ্গগুলো, যেমন লিভার, ফুসফুস, এগুলোকে বলা হয় স্কেলেটাল, মানে স্পুন মাসেল। ওকে, আবার কি কাউকে বলা হয় কার্ডিয়াক মাসেল, আর শুধুমাত্র কোনগুলো এগুলো, হৃৎপিণ্ড এবং রক্তবাহিকা, এদেরকে বলা হয় কার্ডিয়াক মাসেল। ওকে, এগুলো আবার অনেক পেশির মধ্যে পড়ে, ওগুলো পরে পড়বো আমরা আবার, যে কঙ্কালতন্ত্র কি। সেটা যে বাঁশের মতো একটা দেওয়া ছিল, এটা কি ওই জিনিস? এটা তো মাসেলের গঠন। একটা বাঁশের মতো দেওয়া ছিল, ওটাই। দেখো, হৃৎপিণ্ডের প্রাচীরের মায়োকার্ডিয়াম স্তর বিশেষ ধরনের পেশি দিয়ে গঠিত। মায়োকার্ডিয়ামটা তাহলে বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত, যাকে কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসেল বা এখানে হৃৎপেশি বলা হয়। এই পেশি কিছু বৈশিষ্ট্য রৈখিক বা কঙ্কাল পেশির মতো হলেও প্রকৃতপক্ষে এরা কি বলতো বিশেষ ধরনের অনিশ্চিত পেশি। হৃৎপিণ্ডের প্রতিরক্ষাকারী স্তর গঠন করে, নিচে বৈশিষ্ট্যগুলো বহন করে। কি কি? অসংখ্য নলাকার পেশিতন্তু দিয়ে গঠিত, দেখা যাচ্ছে না, এই যে এরকম নলাকার পেশিতন্তু দ্বারা গঠিত। কোষগুলোর দৈর্ঘ্য আছে, এগুলো একটু দেখে নিলাম। মেন কথা হলে প্রতিটা কোষ সার্কোলেমা নামক সূক্ষ্ম ঝিল্লিতে আবৃত, এক ধরনের ঝিল্লিতে আবৃত থাকে, তার নাম সার্কোলেমা। এবং কোষের মাঝখানে একটি বড় ডিম্বাকার নিউক্লিয়াস থাকে, একটু থাকতে পারে, বেশি থাকতে পারে মাঝে মধ্যে। ওকে, যেখান থেকে দুইটা আছে, একটি বা কখনো কিন্তু বেশি থাকতে পারে। ওকে, এবং কোষের সাইটোপ্লাজম অর্থাৎ সার্কোপ্লাজম এর সমান্তরালে সজ্জিত মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু থাকে। মায়োফাইব্রিলের গায়ে অনুপস্থ রেখা থাকে, এদের ডোরা থাকে, কাটা থাকে, বুঝছো? এদের আবার ইন্টারক্যালেটেড ডিস্ক বলি আমরা। পেশতন্তুগুলো শাখা তন্তু দিয়ে পরস্পরের সাথে অনিয়ন্ত্রিতভাবে যুক্ত হয়ে জালিকার গঠন তৈরি করে। ওকে, এবং দুটি কোষের সংযোগস্থলে সার্কুলেমা ঘন সন্নিবিষ্ট অনুপস্থ চাকতির মতো গঠন তৈরি করে, একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। এখন কথা হলো কার্ডিয়াক মাসেলের, মানে যদি বলি বৈশিষ্ট্য একটা বলতে হবে, সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। অন্যান্য মাসেল থেকে আলাদাকরণকারী একটা বৈশিষ্ট্য, সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক, ওটা মনে রাখতে হবে। হৃৎপেশি স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত ছন্দময় সংকোচন প্রসারণশীলতা সম্পূর্ণরূপে কি অনিশ্চিত, কখনো কি হয় না, ক্লান্ত হয় না। কেন ক্লান্ত হয় না একটু পরে আমরা দেখব। তো ঠিক আছে, এটুকু বলবো।